ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়াটে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে ঝাঁপ দেয়। আরাম করার সময় সে অদ্ভুত কিছু অনুভব করে, কিন্তু আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে ভাবে হয়তো তার ভ্রম হয়েছে। কয়েক সেকেন্ড পরে আবার একই অনুভূতি হয়, এবারও কিছু দেখা যায় না। তবে জুলিয়া এবার ভয় পেয়ে যায় এবং ইয়াটের দিকে সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই কেউ হঠাৎ তার পা টেনে ধরে এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল দেখে কিছুই শুনতে পায় না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত ছিল। জুলিয়া পানির উপর ভেসে থাকার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মুখে পানি ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টমের খেয়াল হয় যে অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখেনি। সে ইয়াটের চারপাশ খোঁজে এবং হঠাৎ স্ত্রীকে বিপদে দেখতে পায়। সে বাচ্চাদের ডাকে, ইয়াটটি সেদিকে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে উদ্ধার করে ইয়াটের দিকে নিয়ে আসে। বাচ্চারা দুজন তাকে টেনে ওপরে তোলে। পরিবার জুলিয়াকে সামলায়, তবে জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণে এমনটা হয়েছে। রাতে সবাই মিলে বেনের জন্মদিন উদযাপন করে। ক্যাসির বয়ফ্রেন্ডের কল এলে সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের উপর বড় বড় কালো মেঘ জমেছে। কলটি হঠাৎ গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায়। ক্যাসি এই কথা পরিবারকে জানাতে আসে, কিন্তু টম বলে হয়তো ডাঙা থেকে দূরে থাকায় সিগন্যাল দুর্বল। তখনই সবাই একটি শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে একদল তিমি মাছ পার হচ্ছে। টম বুঝিয়ে বলে যে তিমি সবসময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে, কিন্তু ঝড়ের সময় তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ ইয়াটটি জোরে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায়। টমের দুশ্চিন্তা হয় পাছে ইয়াটের কোনো ক্ষতি হলো কিনা, তাই সে ডাইভ দিয়ে নিচে পরীক্ষা করতে যায়। কিছুক্ষণ পর সে ওপরে ফিরে আসে, কিন্তু তার কাঁধে বড় একটি ক্ষত ছিল। জুলিয়া দ্রুত ক্ষতটি সেলাই করে দেয়। টম জানায় যে পানির নিচে তার মনে হয়েছিল পেছনে বড় কোনো প্রাণী ছিল, কিন্তু যখন সে ঘুরে দেখতে যায় তখন প্রোপেলারে তার কাঁধ কেটে যায়। সে বলে যাই ছিল তা অনেক বড় ছিল। ইয়াটে অনেক ক্ষতি হওয়ায় তাদের সাহায্য ডাকতে হয়। জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে, ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই কাজ করে না। তখনই ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখে চিৎকার করে ওঠে, কিন্তু দেখা যায় ওটা ছিল বেন, যে মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পর ইয়াটটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায়, কিন্তু শব্দ এত খারাপ ছিল যে সে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে জানায় যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ও পানি আছে এবং এখন কোনো মাছ ধরার নৌকার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে বাইরে আসে এবং অবাক হয়ে দেখে অসংখ্য উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ছে। যেখানেই উল্কাপিণ্ডগুলো পড়ছে সেখানে বড় বিস্ফোরণ হচ্ছে। একটি উল্কাপিণ্ড তাদের কাছে পানিতে পড়লে টম দ্রুত ইয়াট চালানোর চেষ্টা করে। ইঞ্জিন খুব কষ্টে চালু হয়, কিন্তু তখনই আরেকটি উল্কাপিণ্ড ওই এলাকায় আঘাত হানে। পরিবার ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তখন টম বুঝতে পারে যে ওগুলো উল্কাপিণ্ড নয়, বরং স্যাটেলাইট। সেই মুহূর্তে বেন দেখে ইয়াট থেকে ধোঁয়া বের হচ্ছে। টম পরীক্ষা করে নিশ্চিত হয় যে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। বাতাস বাড়তে থাকলে সবাই ইয়াটের ভেতরে লুকিয়ে পড়ে। তারা খেয়ালই করেনি যে কম্পাস খুব দ্রুত ঘুরছে। ইয়াটটি প্রচণ্ডভাবে দুলতে থাকে। বেন আবার পড়ে গিয়ে আঘাত পায়। ঢেউগুলো ইয়াটে জোরে আছড়ে পড়ছিল। টম অনেক কষ্টে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। তখনই বিদ্যুৎ চলে যায়। টম পাওয়ার বক্সের বোতাম চাপলে আলো ফিরে আসে। সেই সময় বেন খেয়াল করে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়া মাথা ঘুরে পড়ে যেতে থাকে এবং ক্যাসি সিঙ্কে গিয়ে বমি করে। টম রেডিওতে সিগন্যাল খোঁজার চেষ্টা চালিয়ে যায়। হঠাৎ একটি উচ্চস্বরের কর্কশ শব্দ আসে এবং বাতাস আরও তীব্র হয়। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাসের চাপে কাঁচ ভাঙতে শুরু করে। টম একটি ফ্লেয়ার জ্বালায় এবং কিছুক্ষণ পর চারদিকে অন্ধকার নেমে আসে। পরদিন সকালে পরিবারটি যখন জাগে, তারা অবাক হয়ে দেখে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু ইয়াটটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। যখন তারা বাইরে আসে, দেখে সমুদ্রের পানি উধাও হয়ে গেছে এবং ইয়াটটি এখন সমতলে আটকে আছে। সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। ক্যাসি সিগন্যাল চেক করে, কিন্তু নেটওয়ার্ক পুরোপুরি ডাউন। বেন দুটি মরা কাঁকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাস চেক করে দেখে যে সেটি উল্টে গেছে। এমন ঘটনা শেষবার 7 লক্ষ বছর আগে ঘটেছিল। ক্যাসি ভাবতে থাকে তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে এবং সে ভেঙে পড়ে। জুলিয়া তাকে সান্ত্বনা করতে এলে ক্যাসি তাকে সরিয়ে দেয় এবং লুকিয়ে পড়ে। জুলিয়া ও টম বাকি থাকা রসদ দেখতে থাকে। বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সাথে বেঁধে দেয় যাতে কোনো উদ্ধারকারী দেখতে পায়। টম আবার রেডিওতে চেষ্টা করে এবং এবার একজনের সাথে যোগাযোগ হয়।
তার নাম ছিল নাও, যে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনটিও মাটিতে আটকে গেছে। সে নিশ্চিত করে যে ম্যাগনেটিক পোল রিভার্স হয়ে গেছে, তাই সমুদ্র সরে গিয়ে ডাঙা জেগে উঠেছে। সে জানায় যে সে এখন পর্যন্ত কোনো জীবিত মানুষ দেখেনি এবং কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি ডাউন। সে আরও বলে যে মিরু আবার পরিবর্তন হবে এবং হয়তো 1 সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে। সে পরিবারকে সতর্ক করে যেন তারা উঁচু কোনো জায়গায় আশ্রয় নেয়, কারণ পানি যখন ফিরবে তখন তা খুব ভয়াবহ হবে। সে জানায় তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া এবং টম তাকে অনুরোধ করে তাদের বাচ্চাদের বাঁচানোর জন্য। নাও তার লোকেশন দিয়ে দেয়। টম হিসাব করে দেখে সাবমেরিনে পৌঁছতে 2-3 দিন সময় লাগবে। সে পরিবারকে বলে আজ রাত বিশ্রাম নিতে, কাল সকালে তারা রওনা হবে। পরদিন সকালে পরিবার যখন ব্যাগ গোছাচ্ছিল, টম আশেপাশে কিছু একটা নড়তে দেখে। সেটি ছিল একজন খোঁড়া মানুষ, যার হাতে হারপুন ছিল এবং সাথে একটি কুকুর ঘেউ ঘেউ করছিল। টম তার কাছে গিয়ে পানির বোতল দেয়, কিন্তু লোকটি এমন এক ভাষায় কথা বলছিল যা টম বুঝতে পারে না। পানি খাওয়ার পর ওই আগন্তুক হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে মারে এবং মুখে লাথি দেয়। জুলিয়া ভয়ে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকটি টমের পেটে হারপুন ঢুকিয়ে দেয়। টম কিছুক্ষণ ছটপট করে মারা যায়। এরপর লোকটি জুলিয়ার পিছু নেয় এবং হারপুন ছুঁড়ে মারে, যা তার কাঁধে লাগে। জুলিয়া ব্যথা সহ্য করে ইয়াটের ভেতরে পালায় এবং বাচ্চাদের বলে লুকিয়ে থাকতে। সে দরজা লক করে দেয়। ক্যাসি এবং বেন সোফার ভেতরে ঢুকে পড়ে। জুলিয়া তাদের হাতে ফ্লেয়ার গান দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। লোকটি দরজায় জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। সে প্রথমে কিছু খাবার তুলে নেয় এবং ইয়াটে এদিক ওদিক খুঁজতে থাকে। সে বাথরুমের দিকে গেলে জুলিয়া বুদ্ধিমত্তার সাথে একটি ছোট গর্ত দিয়ে বাইরে বেরিয়ে আসে। লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু যখনই সে বের হতে যায় তার কুকুরটি জুলিয়াকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটি ঝাঁপিয়ে পড়লে জুলিয়া ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বাইরে আসে এবং তার কুকুরের লাশ দেখে রাগে ফেটে পড়ে। এই ফাঁকে জুলিয়া ইয়টের অন্য পাশ দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে। সে জানালা দিয়ে গোকার সময় লোকটি সেখানে পৌঁছে যায় এবং তাকে ঘুষি মারে। জুলিয়া নিচে পড়ে যায়। লোকটি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয় এবং তার কবজিতে পা দিয়ে ছুরি কেড়ে নেয়। এরপর তার চুল ধরে মাথা মাটিতে আছড়ে ফেলে এবং সোফায় ফেলে গলা টিপে ধরার চেষ্টা করে। বাচ্চারা এসব দেখছিল। ক্যাসি বাইরে বেরিয়ে ফ্লেয়ার গান থেকে গুলি চালায়, যা সরাসরি লোকটির গায়ে লাগে। তার গায়ে আগুন ধরে যায় এবং ইয়টে আগুন ছড়িয়ে পড়ে। বাচ্চারা দ্রুত পালিয়ে যায়। জুলিয়া ফিরে এসে লোকটিকে লাথি মেরে ফেলে দেয় এবং ম্যাপ ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বেন এবং ক্যাসি তাদের বাবার লাশের পাশে বসে কাঁদতে থাকে। জুলিয়াও তাদের সাথে বসে টমকে শেষ বিদায় জানায়। তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার ইয়ট থেকে বেরিয়ে আসে এবং পরিবারটি আবার পালাতে শুরু করে, আর ইয়টটি একটি বড় বিস্ফোরণের সাথে উড়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ছোট ঝর্ণার কাছে বিশ্রাম নেয়। ক্যাসি ভাবে হয়তো বেলুন দেখেই ওই পাগল লোকটি তাদের কাছে এসেছিল। এটা শুনে বেন নিজেকে অপরাধী মনে করতে থাকে। জুলিয়া তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই। পথে একটি ছোট পুকুরের কাছে বেন একটি মরা হ্যামারহেড শার্ক দেখে অবাক হয়। তখনই জুলিয়া খেয়াল করে লোকটি আবার তাদের কাছাকাছি চলে এসেছে। সবাই দৌড়াতে শুরু করে এবং একটি বালির ঢিবি থেকে নিচে পড়ে যায়, যেখানে বিষাক্ত বর্জ্য ছিল। পরিবারটি সাবধানে সেটি পার হয়। চলতে চলতে তারা সমুদ্রের নিচে থাকা মৃত প্রাণী এবং প্লাস্টিকের স্তূপ দেখতে পায়। বেন ধীরে হাঁটতে থাকলে জুলিয়া বুঝতে পারে সে পানি শূন্যতায় ভুগছে। জুলিয়া পানির বোতল চেক করে দেখে পানি প্রায় শেষ। ক্যাসি বুঝতে পারে সে হয়তো বোতলের মুখ ঠিকমতো আটকায়নি। জুলিয়া রেগে চিৎকার করলে ক্যাসি উত্তর দেয় যে এতে কিছু যায় আসে না, কারণ তারা বাঁচবে না। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান খুঁজে পায়। তার ভেতরে পাখির ডাক শুনে ভয় পেলেও পরে তারা ঠিক করে রাতটা ওখানেই কাটাবে। তারা কিছু স্ন্যাক্স শেয়ার করে। জুলিয়া টমের জ্যাকেটে একটি ফ্যামিলি ফটো পায়, যা দেখে তার মন ভেঙে যায়। ক্যাসি তাদের প্রেমের গল্প জানতে চাইলে জুলিয়া হাসি মুখে বলে টম হাসপাতালে তার পেশেন্ট ছিল। রাতের বেলা ক্যাসি বিমানের বাইরে গেলে সেই ভয়ঙ্কর লোকটি তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বারবার ছুরি চালিয়ে তাকে মেরে ফেলে। তখন ক্যাসি এসে তার মাকে শান্ত করে। পরদিন সকালে তারা দেখে ওই লোকটির লাশে পোকা ধরেছে এবং শরীরে অনেক কামড়ের দাগ। তারা বুঝতে পারে এই এলাকায় কোনো বিপজ্জনক প্রাণী আছে। তারা রওনা দেওয়ার সাথে সাথেই লোকটির মুখ দিয়ে প্রচুর কাঁকড়া বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পর জুলিয়া ও ক্যাসি ম্যাপ দেখছিল, কিন্তু বেন একা একা এগিয়ে গিয়ে একটি পুকুরের পানি খাওয়ার চেষ্টা করে। জুলিয়া তাকে টেনে সরিয়ে বলে এই পানি তাকে অসুস্থ করে দিতে পারে। রোদ বাড়তে থাকলে তারা মাথার ওপর কাপড় দিয়ে ছাতা বানিয়ে নেয়। বেনের মাথা ঘুরতে থাকে। তারা কিছু পুরনো চেয়ার পায় এবং অস্থায়ী তাঁবু বানিয়ে রাত কাটায়। সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনে জাগে এবং দেখে বিশাল একদল কাঁকড়া তাদের দিকে আসছে। সে বাচ্চাদের নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গো শিপ দেখতে পায়।
সেখানে 3 জন ক্রু মেম্বার জীবিত ছিল। একজন নারী তাদের সাহায্য করতে চাইলেও বাকি 2 জন মানা করে দেয় এবং কন্টেনারের দরজা বন্ধ করে ফেলে। কাঁকড়াগুলো কাছে চলে এলে জুলিয়া বাচ্চাদের কন্টেনারের ওপরে তুলে দেয়। সে নিজে ওঠার সময় কাঁকড়ারা তার পায়ে কামড় দেয়। বাচ্চারা তাকে টেনে ওপরে তোলে। কন্টেনারের একটি ছিদ্র দিয়ে কাঁকড়ারা ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে থাকা ক্রু মেম্বার গুলি চালাতে শুরু করে, কিন্তু শেষমেশ কাঁকড়াগুলো তাদের মেরে ফেলে। জুলিয়া তার ক্ষতস্থানে পট্টি বাঁধে এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন সে জাগে, নিজেকে এক বালুঝড়ের মধ্যে একা পায়। সে চিৎকার করে বাচ্চাদের খুঁজতে থাকে। ক্যাসি এবং বেন ফিরে এসে জানায় তারা সাহায্যের সন্ধানে গিয়েছিল, কিন্তু কিছু পায়নি। ঝড় থামার পর তারা একটি কন্টেনারে অনেক পানির বোতল এবং একটি রেডিও ও বন্দুক পায়। জুলিয়া রেডিওতে নাওয়ের সাথে যোগাযোগ করে। নাও জানায় তাদের ওপর আর্থ্রোপড হামলা করেছে, যারা অক্সিজেনের কারণে পাগল হয়ে গেছে। সে জানায় সমুদ্র প্রত্যাশার চেয়ে দ্রুত ফিরে আসবে, তাই তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। সে একটি ফ্লেয়ার ছোড়ে এবং পরিবারটি সেই দিকে রওনা হয়। অবশেষে তারা সাবমারিনটি দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছতে একটি বড় পাথুরের রাস্তা পার হতে হয়। তারা যখন যাচ্ছিল তখন একটি ভূমিধ্বস শুরু হয়। জুলিয়া বাচ্চাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজে আটকা পড়ে যায়। জুলিয়া বাচ্চাদের বলে তাকে ছাড়াই এগিয়ে যেতে। ক্যাসি প্রথমে রাজি না হলেও পরে জুলিয়া কথা দেয় সে পরে তাদের খুঁজে নেবে। বাধ্য হয়ে ক্যাসি বেনকে নিয়ে এগিয়ে যায়। সাবমারিনের কাছে পৌঁছে তারা দেখে নাও বাইরে রক্তমাখা অবস্থায় পড়ে আছে। সে জানায় তার শেষ সময় চলে এসেছে এবং বাচ্চারা এখন সাবমারিনটি নিতে পারে। ক্যাসি আবার তার মাকে খুঁজতে দৌড়ায়। ওদিকে জুলিয়াকে কাঁকড়ারা ঘিরে ফেলে এবং সে গুলি চালাতে থাকে। ঠিক সেই সময় ক্যাসি পাহাড়ের উপর থেকে হাত বাড়িয়ে দিলে জুলিয়া জখম পা নিয়েই উপরে উঠে আসে। দুজনে মিলে সাবমারিনের দিকে দৌড়ায়। বেন আগে থেকেই ওপরে দাঁড়িয়ে গুলি চালিয়ে কাঁকড়াদের দূরে রাখছিল, যতক্ষণ পর্যন্ত তারা উপরে না ওঠে। কাঁকড়ারা নাওয়ের নিথর শরীর খাওয়া শুরু করে। জুলিয়া গুলি নিয়ে ফায়ার চালু রাখে যতক্ষণ না পর্যন্ত বাচ্চারা ভিতরে ঢুকে। বাচ্চারা ঢোকার পর জুলিয়া বুঝতে পারে গুলি শেষ হয়ে গেছে। তখন সে বন্দুকটা কাঁকড়াদের দিকে ছুঁড়ে ভিতরে ঢুকে যায় আর সাবমারিনের ভিতর থেকে হ্যাচ লক করে দেয়। জানলা দিয়ে তারা কাঁকড়াদের দেখতে থাকে। ঠিক তখনই সমুদ্রের পানি ফিরে আসে। তারা জলদি করে সিটে বসে পড়ে, একে অপরের হাত শক্ত করে ধরে। প্রচণ্ড ঢেউ সাবমারিনটিকে এদিক ওদিক আছড়ে ফেলতে শুরু করে। জুলিয়ার চোখের সামনে তাদের পুরো যাত্রার দৃশ্যগুলো ভেসে ওঠে আর ক্যাসি বমি করে দেয়। তখন ওই আওয়াজটি আবার শুনতে পায় আর তারা জ্ঞান হারায়। যখন তাদের জ্ঞান ফেরে, তারা নিজেদের জীবিত দেখে খুশি হয়। তারা সাবমারিন থেকে বেরিয়ে দেখে ঢেউ তাদের একটি ধ্বংস হওয়া শহরে নিয়ে এসেছে, অর্থাৎ এখন নতুন করে জীবন শুরু করার আশা আছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। আমার চ্যানেলে নতুন হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো মুভির গল্পের সাথে। ধন্যবাদ।